শুভ উদ্বোধন হয়েছে অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ কুয়েস রোড চৌধুরী কমপ্লেক্সের দ্বিতীয় তলা ফটিকছড়ি হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস। হাটহাজারীর প্রতিনিধি শেখ শাহাদাত হোসেনের তথ্যচিত্রে চট্টগ্রাম অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ কুয়েস রোড চৌধুরী কমপ্লেক্স দ্বিতীয় তলা শুভ উদ্বোধন হয়েছে ফটিকছড়ি কৃতি সন্তান মোহাম্মদ লোকমানের নতুন প্রতিষ্ঠান ফটিকছড়ি হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস। শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল হোসেন চৌধুরী, হারুয়ালছড়ি ইউনিয়ন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলহাজ শফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর সহ আরও উপস্থিত ছিলেন এলাকার ব্যবসায়িক অন্যান্য ব্যক্তিবর্গ। এখানে রুচিসম্মত খাবার পরিবেশন করা হয়, যে কোনো বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এবং প্রতি সোমবার থাকছে মেজবানের আয়োজন। শুভেচ্ছা, মোহাম্মদ লোকমান, প্রোপাইটার, ফটিকছড়ি হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস। ঠিকানা অক্সিজেন কুয়েস রোড চৌধুরী কমপ্লেক্স, বাইজিক, চট্টগ্রাম। আমাকে এই ওনার হোটেলে ফটিকছড়ি হোটেলে আজকে দাওয়াত করেছেন, আমি উদ্বোধন করেছি এবং খানাও খেয়েছি। খানাটা বেশ ভালো লেগেছে আমার। আমি সবাইকে বলবো এই লোকমান ভাইয়ের দোকানে এসে খাওয়ার জন্য। আর লোকমান ভাই অতিশয় একটি ভালো মানুষ, আমি তাহার সাফল্য কামনা করি এবং প্রতি সোমবারে এখানে মেজবানির আয়োজন করা হবে। সবাইকে এই মেজবানির খানা খাওয়ার জন্য আমি আবেদন করছি এবং অনুরোধ জানাচ্ছি। পাখিরাও আজকাল পরকীয়ায় জড়াচ্ছে। বিয়ের পরও পরকীয়ায় জড়িয়ে সংসার ভাঙে অনেকের। মানুষের মধ্যে হরহামেশেই এমন ঘটনা দেখা গেলেও এখন পাখিরাও জড়াচ্ছে পরকীয়ায়। এর জেরে ভেঙে যাচ্ছে তাদের সংসার। শুনতে অবাক লাগলেও এক গবেষণায় পাখিদের নিয়ে এমন চমকানো তথ্য সামনে এনেছেন বিজ্ঞানীরা বলছেন পাখিরাও আজকাল পরকীয়ায় জড়াচ্ছে। সাধারণত পুরুষ ও স্ত্রী পাখি গাঁটছড়া বাঁধার পরে প্রথম সন্তান আসা অবধি একসঙ্গেই থাকে। এটাই পাখি সমাজের নিয়ম। বিজ্ঞানীদের দাবি, ইদানিং দেখা যাচ্ছে প্রথম ব্রিড হওয়ার আগেই পুরুষ পাখি বা স্ত্রী পাখি অন্য সঙ্গী খুঁজে নিচ্ছে অথবা অন্য সঙ্গীর সঙ্গে গোপনে প্রেম করছে। সঙ্গীর একজন পরকীয়ায় জড়ালে অন্যজন তা কিছুতেই মানতে পারছে না। আবার এমনও দেখা যাচ্ছে পাখি দম্পতির একজন অনেক দূরে উড়ে গিয়ে আর ফিরে আসছে না, সেখানেই অন্য সংসার পাচ্ছে। ফলে বিচ্ছেদ হচ্ছে অচিরেই। পাখিদের ক্ষেত্রে ঠিক এই কারণে ডিভোর্স বেশি হচ্ছে। লং ডিস্টেন্স রিলেশনশিপ আজকাল পাখিরাও পছন্দ করছে না। পাখিদের মধ্যে অবসাদের প্রবণতাও দেখেছেন বিজ্ঞানীরা। পরিবেশ ও বাস্তুতন্ত্রের বদল, জলবায়ু বদল, মানুষের তৈরি দূষণে পাখিরা অতিষ্ঠ, যে কারণে তাদের সংসার পাতার ইচ্ছাও চলে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছেন পাখিদের ডিভোর্স শুনে ব্যাপারটা হাস্য কৌতুক হিসাবে নিলেও মোটেও তা স্বাভাবিক ব্যাপার নয়। পাখিদের পারস্পরিক কথোপকথন, তাদের বংশবিস্তারের প্রক্রিয়া ব্যাহত হচ্ছে ডিজিটাল সভ্যতার বাড়াবাড়ির কারণেই। পাখিদের ডিভোর্সের জন্য মানুষের কাণ্ড কারখানাকেই দায়ী করছেন পরিবেশবিদরা। জঙ্গল সাফ হয়ে যাচ্ছে, গাছ কেটে কংক্রিটের বাড়ি উঠছে, পাখিরা বাস্তুহারা হচ্ছে। মোবাইলের মাইক্রোওয়েভ রশ্মি, টাওয়ার থেকে ভেসে আসা তরঙ্গ, গাড়ির আওয়াজে দিশেহারা হচ্ছে পাখিরা। ভাব বিনিময়ের পদ্ধতি ভুলে যাচ্ছে তারা। এই গবেষণা আগামী পৃথিবীর কাছে এক অশনি সংকেতেই বটে। গবেষকরা বলছেন একটা সময় আসবে যখন পৃথিবী থেকে মুছে যাবে পাখির গান। এবার রিকশা চালকের ভূমিকায় তানজিন তিশা। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অসংখ্য দর্শকপ্রিয় নাটক তার ঝুলিতে ফুটিয়ে তুলেছেন নানা চরিত্র। এবার রিকশা চালকের ভূমিকায় দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। নাটকের নাম রিকশা গার্ল। আহমেদ তাওকিরের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিঙ্কু। আর এতে তানজিন তিশার চরিত্রের নাম শিখা। নাটকটিতে দেখা যাবে শিখা এক সংগ্রামী নারীর নাম। এই শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোনো এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে তার সংগ্রামের এক সংসার। প্রতিদিন বোনকে স্কুলে নামিয়ে শিখা তার রিকশা নিয়ে কাজে যায়। পরিণামের সেই মেয়েটি দেখতে ভীষণ মায়াময়। তবে শিখার রিকশা চালানোর পিছনে লুকিয়ে রেজাউল নামের অন্য এক মানুষের গল্প।
তবে শিখা কাজের ফাঁকে কাকে যেন খুঁজে ফেরে। তখন পরী বাসায় একা থাকে, রুমের দরজা থাকে বাইরে থেকে তালা দেয়া। কখনো বস্তির রানুখালা কাজের ফাঁকে খেয়াল রাখে পরীর। অন্যদিকে শহরে রিক্সা চালাতে গিয়ে শিখা প্রায়ই বিব্রত হয়। সবাই চিড়িয়াখানার জন্তুর মতো তাকে দেখে। এভাবেই এগিয়ে যায় জীবন বাস্তবতার বিভিন্ন বাঁক নিয়ে রিক্সা গার্ল নাটকের গল্প। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণ সম্পূর্ণ হয়েছে। নাটকটিতে তানজিন তিশার বিপরীতে রেজাউল চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল রেজাউল। এছাড়া নাটকটিতে অভিনয় করেছেন আরও অনেকেই। নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদুল আজহার অনুষ্ঠানমালায় রিক্সা গার্ল নাটকটি বেসরকারি চ্যানেল RTVতে প্রচারিত হবে। AI যুগে যে দক্ষতা থাকলে চাকরি হারানোর থাকবে না ভয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর চাকরি বাজারে আমূল পরিবর্তন ঘটিয়েছে। তাই নতুন প্রযুক্তির বিষয়ে আপডেট থাকাটা খুবই জরুরি। এতে করে চাকরি হারানোর সম্ভাবনা কমবে, সেই সঙ্গে নতুন চাকরি পাওয়ায় তুলনায় সহজ হয়ে যাবে। প্রযুক্তির উদ্ভাবনে কাজের সময় আর কর্মপদ্ধতিতেও নানা পরিবর্তন আসতেই পারে। এই পরিবর্তন মেনে নেয়া ও তার সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষমতা ও মানসিকতা আপনার থাকতেই হবে। তা থাকলে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে পারবেন আপনি। অনেক কাজই অদূর ভবিষ্যতে অটোমেটেড হয়ে যাবে। প্রযুক্তির আধুনিকায়ন ঘটবে, নিত্য নতুন প্রযুক্তির প্রয়োগও হবে। সেসব প্রযুক্তি যদি দ্রুত শিখে নেওয়া না যায়, চাকরির বাজারে টিকে থাকা ততই কঠিন। ধরা যাক কেউ কোনো একটা কাজ খুব ভালো পারে, কিন্তু ওই একটা কাজের জন্য তার চাকরিতে টিকে থাকার সম্ভাবনা খুব উজ্জ্বল নয়। কিন্তু যদি অন্য আরেকজন যদি 3 রকমের 3টি কাজ খুব ভালো পারে, তাহলে তার টিকে থাকার সম্ভাবনা খুবই বেশি। স্বাভাবিকভাবেই সংস্থার চোখে ওই মাল্টি ট্যালেন্টেড ব্যক্তির গুরুত্বও বেশি। তাই শুধু একটা কাজেই নিজেকে বন্দি করে রাখা উচিত নয়। নতুন নতুন দক্ষতা অর্জনের দিকে মন দেওয়া উচিত। ভবিষ্যৎ যতই প্রযুক্তি নির্ভর হোক, মনে রাখতে হবে যন্ত্র কখনো মানুষকে ছাপিয়ে যেতে পারে না। তাই সৃজনশীলতা, নতুন অভিনব ভাবনা চিন্তা কখনোই পুরনো হওয়ার নয়। নতুনভাবে কাজ করা, নতুন আইডিয়া, এ সবই চিরন্তন। মিটারের এই ছোট্ট লাল বাতিটির জন্য প্রতি মাসে যত টাকা বিল আসে, সাধারণ গ্রাহকদের টুপি পরিয়ে প্রতি মাসে কোটি কোটি টাকা অতিরিক্ত আয় করছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা। কিভাবে এই অতিরিক্ত আয় করছে তারা তা জানলে আপনি চমকে উঠবেন, এমনকি ভিড়মিও খেতে পারেন। কারণ আপনারই মিটারে একটা অতিরিক্ত লাল আলো আগে লাগিয়ে দিয়ে এই বিপুল টাকা আয় করছে বিদ্যুৎ সংস্থাগুলো। এখন বেশিরভাগ বাড়িতে স্মার্ট ইলেকট্রিক মিটার আছে। সেই মিটারের দিকে কখনো খুব মনোযোগ দিয়ে দেখেছেন? তাহলে অবশ্যই আপনার নজরে পড়ে থাকবে একটি ছোট্ট লাল আলো জ্বলছে। দিনের বেলায় হয়তো আপনি ভালো করে বুঝতে পারছেন না, কিন্তু সন্ধ্যের অন্ধকার নামলেই আপনার বাড়ির স্মার্ট মিটারের সামনে গিয়ে দাঁড়াবেন, তখন স্পষ্ট বুঝতে পারবেন একটি ছোট্ট লাল আলো জ্বলছে। এটি দেখে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, হঠাৎ মিটারের মধ্যে এই আলো দেয়া হয়েছে কেন? বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলি বলছে, আপনার মিটারটি যে চালু আছে তা কাজ করছে, সেটার পরিচয় হলো এই লাল আলোটি। কোনো স্মার্ট মিটার সঠিকভাবে চলা মানে এই লাল আলোটি জ্বলবে। এটি বন্ধ হয়ে গেলে মিটারের কোনো সমস্যা হয়েছে বলে ধরে নেওয়া হয়। কিন্তু এই ছোট্ট লাল আলো জ্বলার জন্য বিদ্যুৎ খরচ হয়, আর তা আপনার বিল থেকে আদায় করে কোম্পানি। বিশেষজ্ঞদের হিসেব বলছে, মিটারের ওই লাল আলোর জন্য মাসে 1 ইউনিটের মতো বিদ্যুৎ খরচ হয়, যার গড়পড়তা দাম 8 টাকার আশেপাশে। এই সামান্য টাকার জন্য বিশেষ চিন্তিত হওয়ার কিছু হয়তো নেই, কিন্তু একবার ভেবে দেখুন তো, আপনার গোটা অ্যাপার্টমেন্টে বা পাড়ায় ঠিক এই রকম কত বিদ্যুতের মিটার আছে? তাদের সবার বাড়ি থেকে যদি 8 টাকা করে অতিরিক্ত আদায় করে বিদ্যুৎ সংস্থা, তবে কত টাকা আয় হয়? যে কারণে মদিনা থেকে কুফায় রাজধানী স্থানান্তর করেছিলেন হযরত আলী। রমজানের 19তম দিনে ভোরে কুফা মসজিদে ফজরের নামাজের সময় মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালিবের মাথায় 20 মাখা তরবারি দিয়ে আঘাত করেন আব্দুল রহমান ইবনে মুলজুম। হযরত আলী ইসলামের নবী মুহাম্মদের চাচাতো ভাই ছিলেন। মারাত্মক এই আঘাত পাওয়ার ঠিক 2 দিন পর 21তম রমজানের দিন হযরত আলী মারা যান। তার খেলাফতকালে ইসলামী শাসন ব্যবস্থা নানা ঘটনা ঘটেছে। ইসলামিক বিশ্বে যেগুলোর সুদূর প্রসারী প্রভাব রয়েছে,
তার খেলাফতকালের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল ইসলামী রাষ্ট্রের রাজধানী থেকে ইরাকের কুফা শহরে স্থানান্তর করা। খেলাফতকালের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল ইসলামী রাষ্ট্রের রাজধানী থেকে ইরাকের কুফা শহরে স্থানান্তর করা, যার কারণ এবং পরিণতি নিয়ে আজও বিতর্ক অব্যাহত। আনুষ্ঠানিকভাবে ইসলামী রাষ্ট্রের প্রথম শহর হিসেবে মদিনা বিশেষ গুরুত্ব বহন করে। এখানে অবস্থিত মসজিদে নববী বা নবীর মসজিদ সমগ্র মুসলিম বিশ্বের জন্য এখনও দ্বিতীয় পবিত্র স্থান। নবীর জীবদ্দশায় মদিনা থেকে সদর দফতর ছিল, তবে মদিনার পরিবর্তে যখন কুফাকে রাজধানী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে সময়ে নানা ঘটনাবলী লক্ষ্য করলে বিভিন্ন কারণ সামনে আসে। যাই হোক, এরপর মদিনা আর খেলাফতের কেন্দ্রে ফিরে আসতে পারেনি। এমনকি হযরত আলীর শাসনকাল শুরু হওয়ার আগেও ইসলামী বিশ্ব দ্বিধাবিভক্ত ছিল। ৩৬ হিজরিতে জামালের যুদ্ধ বা উস্ট্রের যুদ্ধের পরে ইসলামের চতুর্থ খলিফা রাজধানী হেজাজ থেকে ইরাকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে মদিনার পরিবর্তে যখন কুফাকে রাজধানী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে সময়ে নানা ঘটনাবলী লক্ষ্য করলে বিভিন্ন কারণ সামনে আসে। যাই হোক, এরপর মদিনা আর খেলাফতের কেন্দ্রে ফিরে আসতে পারেনি। এমনকি হযরত আলীর শাসনকাল শুরু হওয়ার আগেও ইসলামী বিশ্ব দ্বিধাবিভক্ত ছিল। ৩৬ হিজরিতে জামালের যুদ্ধ বা উস্ট্রের যুদ্ধের পরে ইসলামের চতুর্থ খলিফা রাজধানী হেজাজ থেকে ইরাকে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন।